সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা আলোচনা করব লিগামেন্ট ইনজুরি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর মোনা তাহসিন আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, হাঁটুর লিগামেন্ট, হাঁটুর কি ধরনের লিগামেন্ট আছে এবং এর কি গুরুত্ব রয়েছে? আমাদের অনেকেই এক্সরে দেখতে দেখতে অনেকেই মনে করেন যে হাঁটুতে শুধু দুটো হাড় আছে, ফিমারের এন্ড এবং টিবিয়ার আপার এন্ড, প্যাটেলা। হ্যাঁ, আর সাথে প্যাটেলা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হাঁটুর ভিতরে অনেক লিগামেন্ট এবং ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে। যেমন অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা ACL বলে, বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা PCL আছে। এই দুটা স্ট্যাবিলিটি মেনটেন করে নি জয়েন্টে। এছাড়াও আছে মেনিসকাস, দুটো সাইডে একটি ল্যাটারাল মেনিসকাস এবং আরেকটি হচ্ছে মিডিয়াল মেনিসকাস, এবং তার নিচে থাকে কার্টিলেজ। এইটা হচ্ছে হাঁটুর স্ট্রাকচার। এখন আমরা বিশেষ করে ইয়ং বয়সে যারা 15-16 বছর থেকে শুরু করে 35-40 বছর পর্যন্ত যারা খেলাধুলা করে, যারা হোন্ডা চালায়, যারা দৌড়াদৌড়ি করে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, ইভেন শ্রমিকরাও, তাদের হাঁটুতে ইনজুরি হয়ে থাকে। তো এই যে ইনজুরিতে কি ঘটনাটা কি ঘটে? প্রথমত আমাদের লিগামেন্টে ইনজুরি হয়, কারো কারো পার্শিয়াল, কারো কারো টোটাল। তো পার্শিয়াল ইনজুরি অনেক সময় ACL এ লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে, আরও বেশি যদি ইনজুরি বেশি হয় তাহলে PCL, এবং অনেক সময় যদি টুইস্টিং ইনজুরি হয়ে থাকে তাহলে আমরা মেনিসকাস ইনজুরি হয়। তো সমস্যাটা এখানেই না, আমরা অনেক সময় খেলতে গিয়ে ইভেন বা দুষ্টামি করতে গিয়ে বা এবং পড়ে গেলে আমাদের হাতটা ঘুরে যায় এবং আমাদের লিগামেন্ট ইনজুরি হয়। কিন্তু যে সমস্যাটা এখানে সেটা হচ্ছে লিগামেন্ট ইনজুরি হলো কি না, হাঁটু কেন ফুলে গেল, এটার ডায়াগনোসিসটা একটু সমস্যা। আমাদের সাধারণত যেসব জায়গায় ইনজুরিগুলো হয়, মনে করেন প্রান্তিক এরিয়া, যেখানে গ্রামে খেলছে বা উপশহরে খেলাধুলা হচ্ছে, সেই খেলাধুলার কারণে যদি টুইস্টিং ইনজুরি হওয়ার ফলে যদি নি ইনজুরি হয়, সেটা কিন্তু ডায়াগনোস হচ্ছে না। তারা অধিকাংশ যেটা করে ব্যথার ওষুধ এবং একটু গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে ছেড়ে দেয়। কিন্তু দেখা যায় যে এই ব্যথাটা দীর্ঘদিন থাকছে, তার মানে এই ওষুধে কাজ হচ্ছে না, এবং সে হয়তো পরবর্তীতে সিঁড়িতে উঠা নামা বা দৌড়াদৌড়ি আর করতে পারছে না। তখন সে চলে আসে শহরে, বড় শহরে, এবং তখন অর্থোপেডিক সার্জন যদি থাকে সে এক্সামিন করে এবং সে MRIর আশ্রয় নেয়, এবং তখন সেটা ডায়াগনোসিস হয় যে আমার লিগামেন্ট লিগামেন্ট ইনজুরি ইনজুরি হয়েছে। তো এখন লিগামেন্ট ইনজুরি হলো, ডায়াগনোসিস হলো, চিকিৎসা তো সেখানে নাও থাকতে পারে। কারণ লিগামেন্ট ইনজুরি যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে তো আর্থ্রোস্কোপি মেশিন থাকতে হবে। তো সেজন্য সে আবার হয়তো শহরে বা বড় শহরে আসতে হয়, চিটাগং বা কিংবা ঢাকা শহরে। সেখানে আসার পরে সে MRI করার পরে যখন কনফার্মড হলো, তারপরে আর্থ্রোস্কোপি সার্জন সে দেখে বলল যে আপনার অপারেশন লাগবে। এর মাঝে সে কিছু ভুল ধারণা পোষণ করতে পারে। সে কেউ বলবে যে তার অপারেশন লাগবে না, কেউ বলবে যে অপারেশন লাগবে। এই ধরনের কিছু মিসগাইড সে হতে পারে, এবং আলটিমেটলি যখন সে ট্রিটমেন্টের কথা বলে যে আপনার অপারেশন ছাড়া এটা সমাধান হবে না, তখনও সে কনফিউজড হয়ে যায়। সেজন্য আমি বলি যে যদি কোনো কনফিউশন আর নি ইনজুরি, আপনার সরাসরি আর্থ্রোস্কোপি সার্জনের কাছে পাঠিয়ে দেন, এবং সে সার্জন এক্সামিন করবে, ইনভেস্টিগেশন করবে এবং ডায়াগনোসিস করবে, এবং তার ট্রিটমেন্টটা সেখানে
সমাধান হবে। যদি এইটা যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে সে কিন্তু সাফার করবে। লিগামেন্ট ইনজুরি হলে একজন মানুষ আসলে কিভাবে বুঝবেন? কারণ প্রায়শই দেখা যায় যে হয়তো স্পোর্টসের পরে কিংবা কোনো ধরনের মাইনর অ্যাক্সিডেন্টের পরে, ট্রমার পরে হয়তো জায়গাটা সোলেন হলো, পেইন হতে পারে। তো এটির তো আসলে অনেক ধরনের ফর্মস আছে। তো লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আসলে কি কোনো বিশেষভাবে বোঝা যাবে কিনা বাইরে থেকে? যারা বিশেষ করে অর্থোপেডিক সার্জন তারা কিন্তু ইতিহাস নেবে যে তার ইনজুরিটা কি হয়েছিল এবং ইনজুরির পরে হাঁটু ফুলে গিয়েছিল কিনা, বা ইনজুরির এই পরে আরও কিছুকাল পরে তার হাঁটতে চলতে বা সিঁড়িতে উঠতে নামতে অসুবিধা হয়েছিল কিনা। এটা একটা টিপিক্যাল হিস্ট্রি দিয়ে সে বুঝতে পারে। দ্বিতীয়ত তাকে এক্সামিনেশন করব। আমাদের কিছু হ্যান্ডের টেস্ট আছে, এক্সামিনেশন টেস্ট আছে, ড্রয়ার টেস্ট, ম্যাকমারি টেস্ট, এই সমস্ত টেস্ট করেও ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে তার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হচ্ছে। তারপরে যদি সে মনে করে যে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে বলে প্রতিমান হচ্ছে, তখন সে এমআরআই করবে এবং ক্লিনিক্যাল টেস্ট এবং এমআরআই কনফার্ম করবে যে তার এসিএল বা পিসিএল বা মেনিসকাস ছিঁড়ে গেছে। যখন কনফার্ম করবে তখন যদি হয়ে যায় তখন সে আর্থ্রোস্কোপিক্যালি ট্রিটমেন্টের ব্যবস্থা। স্যার, আর্থ্রোস্কোপিক্যালি ট্রিটমেন্টটা কি ধরনের হয়ে থাকে? এক্ষেত্রে পুরো প্রসিডিউরটা যদি একটু আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেন। আর্থ্রোস্কোপি এটা এক ধরনের সার্জারি, মিনিমাম ইনভেসিভ সার্জারি, অর্থাৎ হাঁটুতে ছিদ্র করে আমরা ক্যামেরা ঢুকিয়ে হাঁটুর ভিতরে যে সমস্যাটা হয়েছে বা লিগামেন্টের কোনো ইনজুরি হয়েছে কিনা এইটি দেখে অ্যাপ্রোপ্রিয়েট লিগামেন্টের রিকনস্ট্রাকশন করাটাই হচ্ছে আর্থ্রোস্কোপিক লিগামেন্ট রিকনস্ট্রাকশন। আমরা সাধারণত যখন কনফার্ম হই তখন আমরা দুটো ছিদ্র করি। একটি ছিদ্রতে আমরা ক্যামেরা ঢুকাই হাঁটুর ভিতরে, আরেকটি ছিদ্রতে আমরা ওয়ার্কিং পোর্টাল বা ওখানে দিয়ে আমরা কাজ করি। আমরা সাধারণত একটি অন্য জায়গা থেকে, পায়ের অন্য জায়গা থেকে একটা লিগামেন্ট হারভেস্ট করি। সেই লিগামেন্টটা আমরা হাঁটুর নিচে একটি ছিদ্র করে একটা টানেল বানাই এবং হাঁটুর উপরে ফিমারে আরেকটি টানেল বানাই। এই লিগামেন্ট যেটা নেওয়া হলো সেটা এই টানেলের ভেতর দিয়ে আমরা পাস করি এবং উপরেরটায় একটি স্ক্রু দেই এবং নিচের যেখানে টিবিয়া থাকে সেখানে আরেকটা স্ক্রু দিয়ে এই লিগামেন্টটা অ্যাটাচ করি। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় আর্থ্রোস্কোপিক লিগামেন্ট রিকনস্ট্রাকশন। এটি কি সিঙ্গেল সেটিংয়ে সম্ভব কিনা এবং রিপিটেশন লাগে কিনা? আমাদের যে মিনিমাম ইনভেসিভ প্রসিডিওরটা সেটা হচ্ছে এসিএল যদি থাকে বা এমসিএল থাকে, দুটো লিগামেন্ট আমরা এক সিটিংয়ে করি। কিন্তু যদি দেখা যায় মাল্টিপল লিগামেন্ট ইনজুরি হয় এবং সেটা অনেক সময় দুটো সিটিং লাগতে পারে। আর যদি এসিএল রিকনস্ট্রাকশন করার পরে 1-1.5 বছর বা আবার 3-4 বছর পরে আরেকটি ইনজুরিতে তার যদি লিগামেন্ট ছিঁড়ে যায় তাহলে রিভিশন সার্জারি আছে, পুনরায় আবার তার ওই লিগামেন্ট রিকনস্ট্রাকশন করা হয় এবং এই লিগামেন্ট রিকনস্ট্রাকশনের নামই হচ্ছে রিভিশন এসিএল রিকনস্ট্রাকশন, অর্থাৎ রিভিশন সার্জারি আছে। স্যার, মিনিমাল ইনভেসিভ সার্জারিগুলো কোনো বয়সের সীমারেখা আছে কিনা এবং কোমরবিডিটিস থাকলে সেক্ষেত্রে এগুলো আসলে করা যাবে কি? প্রথমে আমরা বয়সটাকে আমরা কনসার্ন করি। সাধারণত যাদের 55 বা 60 হয়ে যায় এর ভেতরেই আমরা এসিএল রিকনস্ট্রাকশন করি। 55 বা 60-এর ঊর্ধ্বে আমরা সাধারণত এসিএল রিকনস্ট্রাকশন বা পিসিএল রিকনস্ট্রাকশন করি না। এজন্য তখন কার্টিলেজ কিছু ইরোশন হয়, কার্টিলেজ কিছু নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়। সেজন্য একটা ক্ষয় আলা জয়েন্টের ভিতরে আমরা সাধারণত এসিএল রিকনস্ট্রাকশন করি না। সুতরাং বয়সের মাত্রা হলো 55 থেকে 60-এর মধ্যে করি না। আর কোমরবিডিটি বিশেষ করে আমরা যদি দেখি ডায়াবেটিস, তো ইয়ং ছেলে, তাহলে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা করতে পারবেন। বাংলাদেশে এখন আধুনিক চিকিৎসার মোটামুটি সবই আমরা করছি সব ক্ষেত্রে। হাঁটুর লিগামেন্ট ক্ষেত্রে আপনি আসলে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে একটু আমাদের জানাবেন। লিগামেন্ট ইনজুরি ডায়াগনোসিস হল আর্থ্রোস্কোপিটা বাংলাদেশে খুবই পপুলার হয়েছে। আগে যেখানে দেখা যেত 10 জন 15 জন আর্থ্রোস্কোপি সার্জন, এখন সে 50 ঊর্ধ্ব আর্থ্রোস্কোপি সার্জন আছে।
যেমন হাঁটুতে আর্থ্রোস্কোপি করা হয়, শোল্ডার জয়েন্টেও বাংলাদেশে এখন আর্থ্রোস্কোপি করা হচ্ছে। অর্থাৎ যেহেতু আর্থ্রোস্কোপি আমাদের যারা রোগীরা অত্যন্ত ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, সেহেতু আর্থ্রোস্কোপি এখন বাংলাদেশে প্রচুর হচ্ছে এবং এই আর্থ্রোস্কোপি সার্জনও এখন ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে। আর্থ্রোস্কোপি সার্জারির যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের যদি কারো আর্থ্রোস্কোপির ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যে আমাদের যে টাওয়ারটা থাকে সেটা যদি একজন সার্জনের নিজস্ব থাকে, তাহলে আর্থ্রোস্কোপি সার্জারি করাটা খুবই সুযোগ আছে। কারণ সে জয়েন্টে নিজে গিয়ে একটি অ্যাসিস্ট্যান্ট নিয়েই আর্থ্রোস্কোপি সার্জারি করে থাকে। মাত্র 2 দিন হাসপাতালে থেকেই সাধারণত আর্থ্রোস্কোপি পেশেন্টগুলো ডিসচার্জ হয়। সে হিসাবে খরচ কম হয়, ওষুধের খরচ যা হয়, কিন্তু মেশিনে কিছু খরচ আছে, আর স্ক্রু যেটা লাগাই, যেটা বায়োডিগ্রেডেবল স্ক্রু, সেটার জন্য কিছু খরচ আছে। সার্জারিগুলোর পরে এই লিগামেন্ট ইনজুরিটা আসলে হিল হতে বা ভালো হতে কত সময় লাগে? যে স্ক্রু ব্যবহার করি সেই স্ক্রুটা বোনের সাথে অ্যাডজাস্ট হতে 6 থেকে 8 মাস লাগে, এটা একটু সময় লাগে। কিন্তু তার যে ব্যায়ামটা, যে তার যে মাসেলগুলো আছে, নি মাসেলে, সেগুলো যে স্ট্রেনদেন বা স্ট্রেচিং, এটা সাধারণত 1.5 থেকে 2 মাস লেগে যায় পারফেক্ট হতে, এবং নিটার যে মুভমেন্টটা অ্যাকুরেট আসতে প্রায় 1.5 থেকে 2 মাস লেগে যায়। কখনো কি সার্জারি করার পরে হয়তো আবার রিপিটেড ইনজুরি নিয়ে আপনাদের কাছে এসেছে, এবং সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? যারা আর্থ্রোস্কোপি সার্জারি করে থাকে তাদের একটা কাউন্সেলিং একটা বিশাল পার্ট। সে জানতে চায় কতদিন পরে সে খেলবে, সে জানতে চায় কি করলে আবার রি-ইনজুরি হবে। সেজন্য এখানে কিছু মতভেদ আছে। কেউ 6 মাস পরে খেলতে বলে, কেউ 1 বছর পরে খেলতে বলে, কেউ এই রিপিটেড ইনজুরি আবার রিভিশন সার্জারির ভয়ে কেউ বলে যে ভাই তুমি আর জীবনে কোনো দিন খেলাধুলা করো না। কিন্তু খেলাধুলা না করলে এটাকে আমরা বাদ দিতে পারি, কিন্তু ইনজুরি তো আমরা ঠেকাতে পারি। তো যাদের এই ধরনের লিগামেন্ট ইনজুরি ছিল, সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ থাকে? প্রথমত পরামর্শ হচ্ছে, সে যদি খেলাধুলা করে সে সাধারণত ফিট হয়ে খেলবে। তার যে ফিজিক্যালি ফিট যদি হয়, ফিটনেস ট্রেনিং নেবে এবং খেলার আগের যে বডি বিল্ডটা আছে সেটা ঠিক করে নেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে ম্যাচ জাতীয় বা যেটা কম্পিটিটিভ স্পোর্টস সে খেলবে না। সে যেটা খেলবে সে নিজস্ব শৌখিন খেলাটা সে খেলবে। কম্পিটিটিভ খেলা বা ম্যাচ খেলাতে সাধারণত ইনজুরি রেট অনেক বেশি হয়। তৃতীয়ত তার উদ্দেশ্য, তাকে যেটা আমরা বলবো যে সে প্রতিনিয়ত এক্সারসাইজের ভিতরে কাটিয়ে দেবে, কখনোই এক্সারসাইজ সে ছেড়ে দিবে না। চমৎকার বলেছেন স্যার। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসব। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শরীর ম্যাজমেজে লাগা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, কোনো কাজে ভালো লাগছে না, কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না, এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংসপেশিতে ব্যথা, শরীরে হাড়হাড্ডিতে ব্যথা, এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না, তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে। কখন সূর্যের আলো লাগাবেন? সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 20 থেকে 25 মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, গরু ছাগলের দুধ, এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে, সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন।
আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত, ডোজগুলো কত দিন ব্যাপী চলবে সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন। তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে, নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? যারা খেলোয়াড় বা যারা হোন্ডা চালায় বা হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়, তা তারা অবশ্যই যদি হাঁটুর ইনজুরি মনে করেন তাহলে সেটাকে সিরিয়াসলি নেবেন। প্রপার যে ডাক্তারের কাছে যাবেন তার প্রতি প্রপার হিস্ট্রি বলবেন, এক্সামিনেশন যদি করাবেন, ইনভেস্টিগেশন করে আলটিমেটলি আপনাকে অবশ্যই ডায়াগনোসিসে পৌঁছাতে হবে আপনার লিগামেন্ট ইনজুরি আছে কি না। যদি লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে খুব অতি সত্বর আপনাকে সার্জারি করিয়ে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে আপনার পুনরায় আগের জীবনে আপনি ফিরে যাবেন, এবং এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল লিগামেন্ট ইনজুরির সমস্যা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অনেক সময় দেখা যায় যে জ্বর হলো বা গলা ব্যথা হলো, সেটার প্রপারলি চিকিৎসা হলো না, তখন সে জ্বর বা গলা ব্যথা থেকেও কিন্তু আলটিমেটলি সেখান থেকে কিছুদিন পর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দেখা যায় সেখান থেকেও কিডনিতে অসুখ হতে পারে, সেটাকে আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস। অথবা কিছু কিছু কিডনিতে প্রদাহ আছে যেগুলো আসলে প্রধানত কিডনির অসুখের কারণে সেই প্রদাহটা হয়েছে, সেগুলোকে আমরা বলি বিভিন্ন ধরনের নাম আছে, সেগুলো আসলে আমরা সাধারণত প্যাথোলজিতে বা ডিপার্টমেন্টে পাঠালে হিস্টোপ্যাথোলজিতে ওরা বলে এগুলি, যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজ, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই ধরনের বিভিন্ন 5-6 রকমের যেগুলো হচ্ছে যেগুলিকে বলা হয় প্রাইমারি কজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।